আমার নাম মিতা। আমার স্বামী বিদেশে যাওয়ার সময় তার ১৫ বছরের ছোট বোনের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল। আমি কিছুদিনের মধ্যেই তার বিয়ে এক গরিব বুড়োর সাথে দিয়ে বিদায় করে দিলাম এবং স্বামীকে বললাম যে আমি তোমার বোনের বিয়ে খুব বড়লোক ফ্যামিলিতে দিয়ে দিয়েছি। আমার কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়েছিল। তারপর যখন জানতে পারলাম স্বামী ফিরে আসছে, তখন আমি বাড়ির চাকরদের বলে দিলাম, সাবধান, আমার ননদকে যেন আজ বাড়ির ভেতরে ঢুকতে না দেওয়া হয়, কারণ আমি চাইনি সে ছেঁড়া ফাটা কাপড় পরে এখানে এসে কেলেঙ্কারি বাঁধাক। রাতে স্বামী বাড়িতে এলো এবং আমাকে বলল, এই নাও, তোমার জন্য বিদেশ থেকে স্পেশাল গিফট এনেছি। আমি ভীষণ খুশি হয়ে যখন সেই গিফট খুললাম, তখন আমার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো, আর আমি দৌড়ে আমার স্বামী যখন বিদেশ যাচ্ছিল, তখন সে আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। সেই চোখে শুধু একটা চিন্তাই ছিল, সেটা হলো তার ছোট বোন। বাবা মায়ের মৃত্যুর পর সে মা বাবা দুই হয়ে তাকে বড় করেছে। সে আমার দিকে তাকিয়ে বলেছিল, আমার অনুপস্থিতিতে এর মা বাবা এখন তুমি, তুমি একে সামলে রেখো। আমি চোখে কয়েক ফোঁটা জল এনে হ্যাঁ বলেছিলাম। এতে হয়তো সে ভেবেছিল আমি সত্যিই তার বোনকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেব, কিন্তু না, তখন তো আমার মনে অন্য কিছু চলছিল। স্বামী চলে যাওয়ার পর কিছুদিন বাড়িতে শান্তি থাকল। মেয়েটা চুপচাপ আমার সাথে রান্নাঘরে ঘুরে বেড়াত, কখনো প্রশ্ন করত তো কখনো সাহায্য করতে চাইত। শুরুর দিকে আমি ওকে সহ্য করতাম, কিন্তু ধীরে ধীরে সে আমার কাছে বোঝা মনে হতে লাগল। একদিন সে বলল, বৌদি, দাদার ফোন এলে আমাকে ডেকো, আমি তার সাথে কথা বলবো আর তার কাছে আমার পড়াশোনা নিয়ে জানতে চাইব। তার সরলতায় আমার হাসি পেয়েছিল, তাই আমি হাসতে হাসতে বললাম, আগে বাড়ির কাজ শিখে নাও, পড়াশোনা পরে হবে। প্রথমে আমি তাকে রান্না করা খাবার না দিয়ে বেঁচে থাকা ঠান্ডা খাবার দিতে লাগলাম। চাকরানী যদি মাঝখানে হস্তক্ষেপ করত, তবে আমি বলতাম, দেখো, এই মেয়েকে সাদামাটা জীবনের অভ্যেস করাতে হবে, বেশি আদর দিলে কালকে আমারই মাথায় চড়ে বসবে। মেয়েটি কিছুই বলত না, শুধু চোখ নামিয়ে নিত। তার নাম ছিল পিঙ্কি। একদিন পিঙ্কি নিজের মোবাইল বের করে বলল, দাদার সাথে কথা বলতে চাই। আমি বললাম, তোমার দাদা এখন খুব ব্যস্ত, আর আমার এখন সময়ও নেই তোমাকে কথা বলানোর। সেই রাতে আমি তার মোবাইল বের করে ভেঙে ফেললাম এবং যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিলাম। কিছুদিন পর সে স্কুলে যাবার জেদ ধরতে লাগল। তার কথা ছিল, দাদা বলেছিল আমার পড়াশোনা থামবে না। আমি কড়া ভাষায় জবাব দিলাম, তোমার দাদা বাইরে গেছে আর বাড়ির সব দায়িত্ব এখন আমার হাতে, তাই আমি যেমন বলবো ঠিক তেমনই হবে। এতে তার মুখ বন্ধ হয়ে গেল, কিন্তু চোখে সেই প্রশ্ন যেন জমে রইল। একদিন আমি চাকরানীকে ডেকে বললাম, পিঙ্কিকে রান্নাঘর পরিষ্কার করা, বাথরুম ধোয়া, ঝাড়ু দেওয়া সব কিছু শেখাও। এই কাজগুলো করলে তবেই তো কিছু শিখতে পারবে। চাকরানী ইতস্তত করে বলল, মালকিন, ও তো বাচ্চা মেয়ে, ও আবার কি কাজ করবে? আমি সঙ্গে সঙ্গেই তার দিকে কড়া চোখে তাকিয়ে বললাম, এসবই তার বড় হওয়ার অংশ। পিঙ্কি দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছিল। আগে সে আমার সাথে কথা বলতো, কিন্তু এখন সে আমার চোখের ইশারা পেত আর মাথা নিচু করে চুপচাপ কাজ করত। এক রাতে তার ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম সে তার দাদার ছবি হাতে নিয়ে চুপচাপ বসে কাঁদছে। আমি দরজা খুলে বললাম, এটা আবার কি নাটক? এই কান্নাকাটি বন্ধ করো। তোমার যদি এতই দাদার চিন্তা থাকে, তাহলে তাকে কাজে মন দিতে দাও, এতেই সে খুশি হবে। আমার কথা শুনে সে তাড়াতাড়ি চোখ মুছে শুয়ে পড়ল। পরের সকালে সে নাস্তা বানাতে আমাকে সাহায্য করল। এরপরে যখন সে কিচেন থেকে বেরিয়ে গেল, তখন চাকরানী এসে বলল, মালকিন, পিঙ্কি খুব চুপচাপ হয়ে গেছে, হয়তো ওর মন খুবই খারাপ। আমি তাকে কড়া স্বরে বললাম, মন খারাপ হোক বা ভেঙে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। বাড়ির কাজ ঠিকঠাকভাবে হওয়া চাই, ব্যাস। এরপরে আমি চাকরদের হুকুম দিলাম, যদি ওই মেয়ে কোনো উল্টাসিধা কাজ করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। আমার কাছে সে আর তার দাদার আমানত ছিল না, শুধু একটা দায়িত্ব, যেটা থেকে আমি মুক্তি পেতে চেয়েছিলাম। এখন যখন আমি পিছনে ফিরে দেখি, তখন বুঝতে পারি সেই দিন থেকেই আমার পাপের শুরু হয়েছিল, যেদিন আমি আমার স্বামীর বাড়ানো হাত ধরে তার মা হয়ে তাকে সামলানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর কয়েকদিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি ভেঙে দিয়েছিলাম। সেই দিন দুপুরে আমি রান্নাঘরে বসে চা খাচ্ছিলাম। ঠিক তখনই পাড়ার শিল্পা দিদি এসে হাজির হল। অন্যের পারিবারিক ব্যাপারে নাক গলানো তার অভ্যাস ছিল। তিনি আমার পাশে বসেই বললেন,
আমি তোমাকে একটা কথা বলবো কিনা ভাবছি। আমি বললাম, নির্ভয়ে বলুন। সে চায়ে চুমুক দিতে দিতে বলল, একজন বয়স্ক লোক আছে, তার স্ত্রী মারা গেছে, তাই একাই থাকে। তার সংসার সামলানোর জন্য একজন স্ত্রী দরকার। তোমার ননদ আর যাই হোক, তোমার কাছে তো একটা বোঝা। আমি তার কথা কেটে বললাম, বয়স কত? তিনি বললেন, প্রায় ৬০ বছরের কাছাকাছি হবে। তবে তার বাড়ি গাড়ি সবই আছে, একা মানুষ। আমি চুপচাপ মাথা নাড়লাম, যেন কিছু ভাবছি, কিন্তু ভেতরে ভেতরে আমি তখনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। পরের দিন আমি পিঙ্কিকে নাস্তা বানিয়ে আনতে বললাম। সে যখন নাস্তার প্লেট টেবিলে রেখে চলে যাচ্ছিল, তখন আমি তাকে আমার পাশে বসতে বললাম। সে চুপচাপ আমার পাশে বসে পড়লে আমি বললাম, তোমার কপাল খুলতে চলেছে, তোমার জন্য একটা দারুণ প্রস্তাব এসেছে। ছেলে খুবই ভদ্র আর ভালো ঘরের। আমার কথা শুনে সে এক মুহূর্তের জন্য অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, দাদাকে কি তুমি এ বিষয়ে বলেছ বৌদি? আমি হেসে বললাম, এটা তো তার জন্য সারপ্রাইজ হবে এবং সে ফিরে এসে খুব খুশি হবে। সে মাথা নিচু করে শুধু বলল, তোমার যদি ভালো মনে হয় তাহলে ঠিক আছে বৌদি। আমি সঙ্গে সঙ্গেই পরের দিন বিয়ের প্রস্তুতি শুরু করে দিলাম। না কোনো আত্মীয়কে ডাকলাম, না পাড়ার লোকেদের পরোয়া করলাম। শিল্পা দিদি ব্রাহ্মণ নিয়ে এলেন, আর আমি পিঙ্কিকে ভালো করে সাজিয়ে দিলাম। আমি তাকে বললাম, তুমি ঘোমটা দিয়েই থাকবে, কারো সামনে ঘোমটা খুলবে না, এতে তোমারই ভালো হবে। বিয়ের অনুষ্ঠান এতটাই সাদাসিধে ছিল যেন কোনো লেনদেন ঠিক হচ্ছে। বুড়ো লোকটি হাত বাড়ালে পিঙ্কি ইতস্তত করে হাত পিছিয়ে নিতে চাইছিল। আমি তার কাঁধে চাপ দিয়ে বললাম, এটাই তোমার ভাগ্য যে সম্মানের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। তার বিয়ে সম্পন্ন হয়ে গেল এবং ঘণ্টাখানেকের মধ্যেই পিঙ্কিকে তার স্বামীর বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গেল। সন্ধ্যায় যখন আমি তার জিনিসপত্র গুছাচ্ছিলাম, তখন সে পাশে বসে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, বৌদি, শুধু একবার দাদার সাথে কথা বলিয়ে দাও, সে আমার বিয়ের খবর শুনে খুশি হবে। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আমি নিজেই তাকে জানিয়ে দেব, এখন এই বিষয়ে কথা বলা ঠিক না, কাল তোমার দাদা নিজেই ফোন করে তোমাকে আশীর্বাদ দেবে। সে চুপচাপ গাড়িতে বসে গেল, তারপর নিঃশব্দে চলে গেল। দুদিন পর সেই বুড়োর মেয়ে বাড়িতে এসে বলল, আপনি তো আমাকে বলেননি যে মেয়েটা এত ছোট, না রান্না করতে জানে না কথা বলে, বাবার তো ওর সাথে কথা বলতেও অসুবিধা হয়। আমি হেসে বললাম, শুরুর দিকে সব মেয়েরাই এমন হয়, ধীরে ধীরে সব শিখে যাবে। আমি মনে মনে ভাবছিলাম, পিঙ্কি যেন সেখানেই সেট হয়ে যায়, আর কোনোদিন ফিরে না আসে। এখন সে আমার পথ থেকে সরে গেছে, তাই আমি তার নম্বরও ব্লক করে দিলাম। পরের দিন আমি স্বামীকে ফোন করে খুব খুশি মনে বললাম, তোমার বোনের জন্য একটা ভালো প্রস্তাব এসেছিল, তাই আমি তোমার বোনের বিয়ে দিয়ে দিয়েছি। ছেলের ফ্যামিলি খুব ভালো আর ভদ্র। আমার স্বামী খুশি হয়ে বলল, বাহ, আমার অবর্তমানে তুমি আমার বোনের জন্য যা করেছ তার প্রতিদান একদিন আমি তোমাকে দেব। আমি মিথ্যার মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কোনো বড় ভুল হয়ে গেছে, যেটা সংশোধন করার আর কোনো উপায় নেই। দুপুরে আমার মোবাইলে ভিডিও কল এলো। বিদেশি নম্বর দেখে আমার হৃদয় জোরে ধুকধুক করতে লাগল। মুখে শান্তির ছাপ আনার চেষ্টা করলাম, কিন্তু মনে একটা অশান্তি ছিলই। আমার স্বামী রাজ হাসতে হাসতে জিজ্ঞেস করল, কেমন আছো তুমি, সব ঠিক আছো তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এরপরে সে মূল কথা এলো এবং বলল, আমার বোন পিঙ্কি কেমন আছে, সে খুশি তো? আমি এক মুহূর্তের জন্য দম বন্ধ করলাম, তারপর হেসে বললাম, তুমি অযথা চিন্তা করো না, সে খুব ভালো আছে। তারা খুব ধনী, তাদের ইজ্জত আর সম্পদ সবই আছে। আমার স্বামী স্ক্রিনের অন্য প্রান্তে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল, তারপরে বলল, চলো, এটা তো খুব ভালো খবর। কল শেষ হবার পর আমি ল্যাপটপ খুললাম, যাতে সত্যের সব দরজা বন্ধ করতে পারি। আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে ধনী পরিবারের মেয়েদের ছবি ডাউনলোড করলাম। কেউ বিয়ের অনুষ্ঠানে, কারো হাতে ফুল, কারো কাঁধে শাল, সবই আমার কাজে লাগবে। আর এই ছবিগুলিতে আমি আমার ননদের মুখ বসিয়ে দিলাম এবং পিঙ্কির নামে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল বানালাম। সেখানে এমন ক্যাপশন দিলাম যেন সে সত্যিই কোনো ধনী পরিবারের বউ। কোনো ছবির নিচে লিখলাম, আমার দাদার স্বপ্ন সত্যি হল। আবার কোথাও লিখলাম, সোশ্যাল ওয়ার্কের জন্য পুরস্কার পেলাম, আর সঙ্গে সেই এডিট করা ছবিগুলো আপলোড করলাম। ১ ঘণ্টার মধ্যে পিঙ্কির নকল জীবন অনলাইনে পুরোপুরি তৈরি হয়ে গেল।
পরের দিন ভিডিও কলে আমি সেই প্রোফাইল আমার স্বামীকে দেখালাম। ছবিগুলো দেখে সে চোখ বড় করে বলল, এ তো আমাদের পিঙ্কি। আমি সিরিয়াস হয়ে বললাম, হ্যাঁ, সময় বদলে গেছে, এখন সে নিজেকে গড়ে তুলেছে। সেই সময় আমি পিঙ্কির ভুয়া স্বামীর প্রোফাইলও বানিয়েছিলাম। তাতে তার দামি গাড়ি, ঘড়ি, ব্র্যান্ডেড কাপড়ে সাজানো ছবি দেখালাম। এমনকি পিঙ্কির ভুয়া ইন্টারভিউও বানিয়ে ফেলেছিলাম, যেখানে সে মহিলাদের স্বাধীনতা নিয়ে কথা বলছিল। আমি পাড়াতেও এই গল্প ছড়াতে শুরু করলাম যে আমার ননদের স্বামী খুব বড় ব্যবসায়ী। তারা এখন আর ইন্ডিয়াতে থাকে না, লন্ডনে চলে গেছে। বাড়ির চাকরদেরও ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে যদি কেউ পিঙ্কির কথা জিজ্ঞেস করে শুধু বলবে মালকিন তাকে এক ধনী পরিবারে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি পিঙ্কির আসল খবর জানার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। একদিন শিল্পা দিদি এসে বললেন, শুনেছি পিঙ্কি এখন আর কথা বলে না, শুধু ছাদের এক কোণে গিয়ে বসে থাকে, খায়ও না, কথাও বলে না। আমি মাথা নেড়ে বললাম, শুরুর দিকে সব মেয়েই এমন করে, এক দুটো চর খেলেই ঠিক হয়ে যাবে। সন্ধ্যায় আবার আমার স্বামীর ফোন এলো এবং তিনি বললেন, আমি ভিডিও কলে আমার বোনের সঙ্গে কথা বলতে চাই। আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, এখন সে একটা ওয়ার্কশপে গেছে, সেখানে মোবাইল নেই, বাড়ি ফিরলেই আমি তোমার সঙ্গে কথা বলাবো। ফোন কেটে দিয়েই আমি প্রোফাইলে একটা বিদেশি ওয়ার্কশপের জাল পোস্ট দিয়ে দিলাম। সেই সময় আমার সত্যি ভাস হয়ে যাওয়ার ভয়ও নাই হয়ে গিয়েছিল, কেননা আমার পুরো বিশ্বাস ছিল যে আমি সব প্রমাণ মুছে ফেলেছি। স্বামী, আত্মীয়, পাড়ার লোক সবাই আমার নিয়ন্ত্রণে। আমি নিজের ঘরে বসে সিনেমা দেখছিলাম। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। চাকর এসে বলল, মালকিন, বাইরে একটা মেয়ে ফাটা পুরনো কাপড়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার নাম কি? চাকর বলল, দেখতে তো পিঙ্কি ম্যাডামের মতো লাগছে, কিন্তু চিনতে পারছি না। আমি জানালায় দাঁড়িয়ে দেখলাম, সত্যিই পিঙ্কিই দাঁড়িয়ে, কাপড় ছেঁড়া, ফাটা, পা খালি, আর হাতে মুখে এমন দাগ যেন কেউ মারধর করেছে। সে মাথা নিচু করে দরজার সামনে দাঁড়িয়েছিল। আমি দাঁতে দাঁত চেপে তৎক্ষণাৎ চাকরকে চোখের ইশারায় বললাম, দরজা বন্ধ রাখো, বেশি আওয়াজ করলে রাগের সাথে বলে দিও এখানে জায়গা নেই। পিঙ্কি কিছু না বলে মাটিতে বসে পড়ল। কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করল। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সে নিজের কোলে মাথা রেখে চুপচাপ বসে আছে, যেন শরীরে প্রাণের চিহ্ন নেই। আমি ঘরে বসে রইলাম, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত অশান্তি হচ্ছিল। আমি টিভির আওয়াজও বাড়িয়ে দিলাম এবং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। বিকেলের দিকে পাড়ার এক মহিলা এসে দরজায় নক করল এবং বলল, তোমার ননদ দরজায় বসে আছে আর তুমি তাকে ভেতরে ঢুকতে দিচ্ছ না। আমি কড়া স্বরে বললাম, তার বিয়ে হয়ে গেছে, এখন তার স্বামী আর সে বুঝুক, আমাদের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নেই। রাতেও বৃষ্টি হচ্ছিল, তারপরেও সে সেখানেই বসে রইল, না কারো সঙ্গে কিছু বলল, না দরজায় নক করল। চাকর এসে বলল, ম্যাডাম, যদি পিঙ্কি ম্যাডাম মারা যায় তবে ঝামেলা হবে, তাই অন্তত এক কাপ চা দিয়ে দিই। আমি রেগে গিয়ে তাকে বললাম, আমি বলেছি না, সে আর আমাদের নয়, যদি বেঁচে থাকে তবে নিজেই চলে যাবে। রাতে জানলা দিয়ে আবার উকি দিয়ে দেখলাম সে দেয়ালে হেলান দিয়ে গুটিসুটি মেরে বসে আছে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার শরীর কাঁপছে। আমি পর্দা টেনে লাইট নিভিয়ে শুতে গেলাম। পরের সকালে যখন উঠলাম তখন সে দরজার সামনে ছিল না। চাকরকে পাঠালাম, সে এসে বলল ভোর হওয়ার আগেই চুপচাপ উঠে চলে গেছে, কিছুই বলেনি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং সঙ্গে সঙ্গেই তার স্বামীকে মোবাইলে মেসেজ পাঠালাম, তোমার স্ত্রীকে সামলাও, যদি আবার এখানে আসে তাহলে আমি পুলিশ ডাকব, আমার দরজার সামনে কোনো নাটক যেন না হয়। দুপুরে তার স্বামী নিজে এসে দরজায় দাঁড়িয়ে বলল, সে এখানে এসেছিল, বাড়ি থেকে 2 দিন ধরে নিখোঁজ, যদি আবার আসে তাহলে আমাকে জানিও। আমি বললাম, হ্যাঁ, 2 দিন আগে এসেছিল, কিন্তু আমি তাকে বের করে দিয়েছি। পিঙ্কির স্বামী কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর চলে গেল। কিছুদিনের পরে আমি বাজারে যাচ্ছিলাম। রাস্তায় এক বৃদ্ধা আমাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, বোন, যে ছোট মেয়েটা তোমার সঙ্গে থাকত সে গেল কোথায়? আমি হালকাভাবে উত্তর দিলাম, ভগবান তার ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে এবং সে শ্বশুর বাড়িতে খুব সুখে আছে। রাতে যখন আমি বিছানায় শুয়ে জানলার বাইরে তাকালাম, মনে হলো যেন কিছু মনে পড়ছে। সেই বর্ষার রাত, তার ভেজা শরীর, চুপচাপ বসে থাকা, সব যেন একটা সিনেমার মতো মাথায় ঘুরে বেড়াতে লাগল। আমি পাশ ফিরে লাইট বন্ধ করলাম আর মনে মনে ভাবলাম, যা হওয়ার ছিল হয়ে গেছে। সে নিজেই জীবনের কাছে হার মেনে নিয়েছে, আমি তো শুধু দরজা বন্ধ রেখেছিলাম। রাত 2টায় হঠাৎ মোবাইল বেজে উঠল।
রাতের এই সময় ফোন আসাটা অস্বাভাবিক মনে করে হৃদয় একটু ধক করে উঠল। স্ক্রিনে নতুন নম্বর দেখে ভাবলাম হয়তো বাইরে থেকে আমার স্বামীর ফোন এসেছে, কিন্তু কল ধরতেই ওপাশ থেকে পিঙ্কির কাঁপা নিভে যাওয়া কণ্ঠ শোনা গেল। সে বলল, বৌদি, বৌদি, শুধু একবার দাদার সঙ্গে কথা বলিয়ে দাও। আমি মরার আগে একবার তার সঙ্গে কথা বলতে চাই। তার কথা শুনে কিছুক্ষণের জন্য আমার শ্বাস যেন আটকে গেল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বললাম, তোমার এখন আর সেই যোগ্যতা নেই যে তোমাকে তার সঙ্গে কথা বলানো যাবে। তোমার দাদা এখন আর তোমার কেউ নন। তোমার ভাগ্যে যা ছিল তা তুমি পেয়ে গেছ। এখানে আসার চেষ্টা করলে আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আর একটা কথা, এই নম্বরে আবার ফোন করলে খুব খারাপ হবে। ওপাশে পুরোপুরি নীরবতা নেমে এলো। তারপর খুব আস্তে করে বলল, বৌদি, শুধু একবার দাদার সঙ্গে কথা বলিয়ে দাও। আমি আর ওর একটা কথাও না শুনে ফোন কেটে দিলাম, আর সঙ্গে সঙ্গে নম্বর ব্লক করে দিলাম। আর বালিশে মুখ গুজে চোখ বন্ধ করলাম, যেন কিছুই হয়নি। সকালে আমি চাকরকে ডেকে কড়া গলায় বললাম, শোনো, যদি ওই মেয়েটাকে এই বাড়ির আশেপাশেও দেখতে পাও, দরজার বাইরে থেকেই তাড়িয়ে দেবে। এখানে ওর আর কোনো জায়গা নেই। চাকর প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর মাথা নিচু করে বলল, ঠিক আছে ম্যাডাম, তাই করব। আমি তাকে আরও বললাম, যদি সে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। পরের দিন দুপুরে আমার স্বামীর ফোন এলো। সে খুব খুশি মনে বলল, আমার ছুটি মঞ্জুর হয়ে গেছে, পরের মাসেই আমি আসছি। আমি হাসিমুখে উত্তর দিলাম, এটা তো সত্যিই দারুণ খবর। আমি তো কবে থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম। তারপর হঠাৎ সে আবার সেই একই প্রশ্ন ছুড়ে দিল এবং বলল, তুমি আমার বোনের সঙ্গে একদিনও কেন আমায় কথা বলাওনি? ও তো আমায় ফোনও করে না। আমি সঙ্গে সঙ্গে হাসি মুখে মিথ্যে বলে ফেললাম, আরে, ও তো খুব ব্যস্ত থাকে, কখনো ওয়ার্কশপে তো কখনো সামাজিক কাজে, আবার কখনো স্বামীর সঙ্গে। আমাকেও অনেকদিন পর পর মেসেজ করে, তুমি এলে নিজেই সব দেখতে পাবে। ও একটু চুপ করে রইল, তারপর বলল, অদ্ভুত ব্যাপার, ছোটবেলায় তো ও আমাকে ছাড়া কিছুই বুঝত না, আর এখন এত বদলে গেছে। আমি তাড়াতাড়ি বিষয় বদলে বললাম, তোমার বোন আর ছোট মেয়ে নয়, সময়ের সঙ্গে সঙ্গে সবাই বদলে যায়। সে আর কোনো উত্তর দিল না। আমি ফোন রাখার সময় বললাম, আমি ঘরবাড়ি পরিষ্কার করিয়ে রাখছি। সন্ধ্যায় আমি আবারও চাকরদের মনে করিয়ে দিলাম, মনে রেখো, পিঙ্কির ছায়াও যদি এই বাড়িতে পড়ে তাহলে তোমাদের সবার চাকরি যাবে, কারো প্রতি দয়া দেখাবো না। দুদিন পর পাড়ার এক মহিলা বললেন, শুনেছি পিঙ্কিকে শহরের কোনো এক এনজিওতে দেখা গেছে। সেখানে সে ছোট বাচ্চাদের পড়ায় এবং সে অনেকটাই বদলে গেছে। আমি চুপ থাকাই ভালো মনে করে শুধু বললাম, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, যা ছিল তা শেষ হয়ে গেছে। এদিকে ধীরে ধীরে পিঙ্কির খবর এনজিওর আশপাশের লোকেদের মুখে মুখে পৌঁছাতে লাগল। শিল্পা দিদি বললেন, শুনেছি সে বাচ্চাদের বিনে পয়সায় পড়ায়। আর একজন মহিলা বললেন, ও নাকি প্রতি সপ্তাহে গরিবদের কাপড় আর রেশন দিয়ে যায়। আমি হেসে উড়িয়ে দিলাম এবং মনে মনে ভাবলাম, এসব সব নাটক। সেই রাতেই সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আমার ফোনের গ্যালারি খুলে পিঙ্কির পুরনো ছবি দেখতে লাগলাম, যেখানে সে দাদার সঙ্গে খেলছে, হাসছে। আমি ছবি বন্ধ করলাম এবং মন থেকে ঝেড়ে ফেললাম। এখন আমার কিছুই যায় আসে না, ওর ভাগ্য আর পথ আলাদা। পরের দিন স্বামী আবার ফোন করে বলল, আমার বোনের কোনো নম্বর আছে, তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আমি বললাম, ও নম্বর বদলে ফেলেছে। তাছাড়াও পিঙ্কির স্বামীর পরিবার চায় না যে সে ফোনে বেশি সময় কাটাক। ফোন কেটে আমি ঠিক করলাম, ওর অস্তিত্বকে আমাদের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে। তাই আমার বাড়ির দরজায় তার আর কোনো জায়গা নেই, না আর কখনো হবে। অপরদিকে সত্যিটা আমি জানতাম না। সেদিন ছিল ডিসেম্বরের এক সন্ধ্যা। তীব্র ঠান্ডা হাওয়া শরীর কেটে ঢুকে যাচ্ছিল। রাজ তার ফ্যাক্টরি থেকে বেরিয়েছে। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দে কেউ তাকে ডাকল, রাজ। রাজ পিছন ফিরে তাকাতেই দেখল তার এক পুরনো বন্ধু দাঁড়িয়ে আছে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে কথা বলল আর কাছের এক কফি শপে গিয়ে বসে পড়ল। আমার স্বামীর সেই বন্ধু প্রীতম জানালো যে সে মাত্র 2 সপ্তাহ আগে ভারত থেকে এসেছে। কিছুক্ষণ পরই প্রীতম আমার স্বামীকে বলল, তোর ব্যাপারে অনেক কিছু শুনেছি এবং শুনে অবাক হয়েছি আর দুঃখও পেয়েছি। রাজ চমকে উঠে জিজ্ঞেস করল, কেন, দুঃখের কি আছে? প্রীতম কফিতে এক চুমুক দিয়ে গম্ভীরভাবে বলল,
আমাদের শহরে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার জন্য একটা ক্যাম্প বসেছিল। সেখানে একটি নির্জন জায়গায় ঝুপড়ির বাইরে আমি এক মেয়েকে কিছু বাচ্চাকে পড়াতে দেখলাম। মেয়েটি দেখতে খুবই দুর্বল কিন্তু দারুণ বুদ্ধিমতী। কথা কম বলে, কিন্তু যখন আমি তার মুখটা দেখলাম তখন একেবারে হতভাগ হয়ে গেলাম, কেননা সে দেখতে একদম তোর বোন পিঙ্কির মতো। এ কথা শুনে রাজের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল এবং সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞেস করল, তুই কি সত্যি নিশ্চিত যে সেই আমার বোন? প্রীতম বলল, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুধু বলেছিল যে এখন আর আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। তার কথার ভঙ্গি আর চোখের যন্ত্রণা স্পষ্ট করে দিচ্ছিল যে সেই তোর বোন। এ কথা শুনে রাজ মাথা নিচু করল আর তার মনে এক অজানা ভয় উদয় হতে লাগল। সে প্রীতমের কাছ থেকে বিস্তারিত জানল, কোথায় কোন দিনে দেখেছিল, সে একা ছিল নাকি সঙ্গে কেউ ছিল। প্রীতম সব কিছু খুলে বলল যে সে একটা ঝুপড়ির বাইরে গাছের নিচে কয়েকজন বাচ্চাকে নিয়ে বসে পড়াচ্ছিল। তার গায়ে ছেঁড়া পুরনো কাপড় আর মুখে আঁচড়ের দাগ। সব শুনে সেদিন রাতে রাজ ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে পিঙ্কির কথা মনে পড়ল। ছোট ছোট জুতো পায়ে দৌড়ে বেড়ানো, রান্নাঘরে এসে হইচই করা, দাদা বলে তাকে জড়িয়ে ধরা। পরের দিন রাজ আমাকে ভিডিও কল করল এবং সে মুখে সাজানো হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করল, কি খবর, সব ঠিক আছে তো? আমি স্বাভাবিক ভঙ্গিতে খুশি হয়ে বলেছিলাম, হ্যাঁ সব ঠিক আছে, সব খুব ভালো চলছে, তুমি শুধু তোমার কাজে মন দাও। কিছুক্ষণ পর রাজ বলল, মিতা, আমাকে সত্যি কথা বলো, পিঙ্কি কোথায়? তার কথা শুনে আমার চোখে কয়েক মুহূর্তের জন্য ভয় ভেসে উঠেছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই আমি হাসি দিয়ে বললাম, কি হয়েছে, এত সিরিয়াস হচ্ছ কেন? ও খুব ভালো আছে, তুমি এলে নিজেই দেখে নেবে। সে এখন সোশ্যাল ওয়ার্ক করে আর স্বামীর সঙ্গে ব্যস্ত থাকে। তার ওঠা বসা এখন এত বড় বড় মানুষের সঙ্গে যে তুমি তোমার বোনের সাফল্য দেখে অবাক হয়ে যাবে। রাজ কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, আমি সত্যিই অবাক হব যদি সব কিছু ঠিক সেই রকম হয় যেমন তুমি বলছো। আমি তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা এসব বাদ দাও, এখন বলো কবে ফিরছ? রাজ ধীরে বলে উঠল, হয়তো খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে, আর মনও চাইছে সব নিজের চোখে গিয়ে দেখি। সেই দিনই রাজ প্রীতমকে আবার ফোন করে বলল, তুই যে ঠিকানা দিয়েছিলি সেখানে কি কাউকে পাঠাতে পারবি? আমি তার সাথে কথা বলতে চাই। প্রীতম পরের দিনই তার এক বন্ধুকে সেই জায়গায় পাঠালো, কিন্তু তার বন্ধু পিঙ্কির সাথে কথা বলতে না পেরে সেই ঝুপড়ি আর পিঙ্কি ছবি তুলে প্রীতমকে পাঠিয়ে দিল। এরপরে প্রীতম সেগুলো রাজকে পাঠিয়ে দিল। রাজ অনেকক্ষণ ধরে ছবিগুলো দেখল, তারপর ফোনে সেভ করে রাখল। তার মন তখনও বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু মাথা বলছিল কিছু না কিছু তার কাছ থেকে লুকোনো হচ্ছে। সেই দিনই সে কোম্পানিতে ছুটির আবেদন করে। তার মনে একটাই প্রশ্ন ছিল যে সেই মেয়েটি সত্যিই আমার বোন, নাকি যা আমাকে বলা হয়েছে সেটা সত্যি। এরপরে সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করল, আমি যখন আসব তখন পিঙ্কি থাকবে তো? আমি হেসে বললাম, অবশ্যই থাকবে। এরপরে যখন সে ফেরার তারিখ জানালো তখন আমার বুক জোরে জোরে ধুকধুক করতে লাগল। রাতের ঘুম উড়ে গেল, কিন্তু আমি সেটা প্রকাশ হতে দিলাম না। সকালে ঘর পরিষ্কার করালাম, পর্দা বদলালাম, বিছানার চাদর পাল্টালাম আর স্বামীর জন্য তাজা আর দামি ফুল আনালাম। এরপরে তার পছন্দের খাবার বানানোর ব্যবস্থা করলাম এবং চাকরকে ডেকে কড়া হুকুম দিলাম যে মালিক আসছেন, তাই সব কিছু যেন সময় মতো প্রস্তুত থাকে। আমি পুরনো চাকরকে ডেকে বললাম, দেখো, যদি পিঙ্কি এখানে আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। সে মাথা নেড়ে বলল, ঠিক আছে ম্যাডাম। আমি তাকে আবার থামিয়ে বললাম, যদি সে সত্যিই এখানে আসে তাহলে গলিতেই তাকে অপমান করে তাড়িয়ে দেবে, বুঝেছ? সন্ধ্যার দিকে যখন আমি রান্নাঘরে, তখন চাকর এসে বলল, দুপুরে এক মহিলা পুরনো কাপড় পরে একটা এনজিওর ব্যাজ লাগানো অবস্থায় গলিতে দাঁড়িয়েছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, যদি আবার তাকে গলিতে দেখো সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দেবে। ওদিকে পিঙ্কি এখনও এনজিওতে কাজ করছিল। সেখানে এক আইনজীবীর সঙ্গে তার পরিচয় হয়। তিনি তাকে বলেছিলেন, যদি তুমি চাও তোমার সঙ্গে যা হয়েছে তার আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? পিঙ্কি একটি ছবি বের করল, সেই বুড়ো লোকটার সঙ্গে তার বিয়ের ছবি, যেটাতে সে কাঁদছিল। সে বলল, এই আমার বাস্তবতা, আর আমার কাছে এইটুকুই প্রমাণ আছে।
এনজিওর মালিক তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়ে যেতে শুরু করল, যেখানে সে অন্য মেয়েদের নিজের গল্প শোনাত। একদিন এক মহিলা সাংবাদিক তাকে বলল, যদি আমরা এটা রেকর্ড করি অনেক মেয়েই সাহস পাবে, আপনি কি রাজি? পিঙ্কি রাজি হয়ে গেল, আর সেই ভিডিওই পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই রাতে এক আইনজীবীর ফোন এলো, যিনি আমার ননদের মামলায় কাজ করছিলেন। কলটি আসলে আমার চাকরের কাছে এসেছিল, কিন্তু কাকতালীয়ভাবে আমি চাকরের কথা শুনে ফেললাম। এরপরে আমি চাকরকে ধমক দিয়ে বললাম, যদি তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো, তোমাকে চাকরি থেকে বের করে দেব। ওদিকে পিঙ্কি তার বিবৃতি আদালতে জমা দিয়ে দিয়েছিল। আমার জন্য সময় যেন দ্রুত ছুটছিল। প্রতিটি মুহূর্ত মনে হতো দরজায় যেন পিঙ্কি দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। আমি হালকা পারফিউম লাগালাম, জামাকাপড় ঠিক করলাম আর দরজার দিকে পা বাড়ালাম। দরজা খুলতেই আমার স্বামীকে দেখতে পেলাম। আমি হাসি দিয়ে বললাম, শেষ পর্যন্ত বাড়ি ফিরে এসেছ। সে চুপচাপ জুতো খুলে সোজা ভেতরে গিয়ে বসে পড়ল। আমি রান্নাঘর থেকে চায়ের ট্রে এনে তার সামনে রেখে বললাম, কিছু তো বলো, এতদিন পরে এলে। সে শুধু বলল, এখন ক্লান্ত লাগছে, সকালে কথা হবে, এখন একটু বিশ্রাম নিতে চাই। আমি অবাক হলাম যে সে না খেয়েই ঘরে গিয়ে শুয়ে পড়ল। সকাল হলে সে ফ্রেশ হয়ে বসেছিল। আমি নীরবে তার সামনে চায়ের কাপ রাখলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু মুখের ভাব লুকিয়ে আস্তে করে বললাম, আর কিছু এনে দেব? সে আমার দিকে না তাকিয়েই বলল, বসো, তোমার সঙ্গে কথা আছে। আমি চেয়ার টেনে তার সামনে বসলে সে পকেট থেকে মোটা একটা ফাইল বের করে টেবিলে রাখল। তারপর মোবাইলে একটি ভিডিও চালিয়ে দিল। সেখানে একটা শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল, দাদা, যদি আমার কথা শুনতে পাও তবে শুধু একবার আমার কথা শোনো। আমি মরার আগে একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার শ্বাস রুদ্ধ হয়ে এলো, আর আমি হাত বাড়িয়ে মোবাইল বন্ধ করতে চাইলাম, কিন্তু সে আমার হাত ঠেলে সরিয়ে দিয়ে বলল, এগুলো দেখা তোমার প্রয়োজন, কারণ তুমি এত বছর ধরে যা লুকিয়ে রেখেছিলে তা আজ আমার সামনে ফাঁস হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সব মিথ্যে রাজ, এই এনজিওর লোকেরা তাকে দিয়ে মিথ্যে বলাচ্ছে। সে হেসে বলল, ধীরে বলো, আমি এনজিওর প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সব রিপোর্ট দিয়েছেন, যেখানে বারবার তোমার নাম এসেছে। রিপোর্টের প্রতিটি পাতায় তুমি, প্রতিটি কথায় তুমি, আর তোমার ছায়া। এরপরে রাজ বলল, তুমি কি জানো, যখন আমি প্রথম এই ভিডিওটা দেখলাম তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভেবেছিলাম এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র, কোনো শত্রুর চাল, কিন্তু তারপর আমি ওর লেখা চিঠি পড়লাম, ওর কণ্ঠস্বর শুনলাম, ওর নীরবতাকে অনুভব করলাম। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ, আর তাও হাসতে হাসতে। আমি তার শেষ সন্দেহটুকু মেটাতে বললাম, রাজ, আমি যা করেছি তা পরিস্থিতির চাপে করেছি। তখন আমার আর কোনো উপায় ছিল না। রাজ হঠাৎ চিৎকার করে উঠল, চুপ করো, তোমার কোনো কথায় আমার ভরসা নেই। তুমি নিজের স্বার্থের কারণে একটা নিষ্পাপ মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তাকে কোনো দিন আঘাত দিতে চাইনি। রাজ তীব্র কণ্ঠে বলল, আঘাত? যেদিন তুমি তাকে বিক্রি করলে সেদিন শুধু তার শরীরটাই বিক্রি হয়নি, তার আত্মাটাই মরে গিয়েছিল। তুমি তার কাছ থেকে ভাই কেড়ে নিয়েছ, ঘর কেড়ে নিয়েছ, সম্মান কেড়ে নিয়েছ। তুমি কি ভেবেছিলে আমি সারা জীবন তোমার মিষ্টি কথায় প্রতারিত হব? আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর আমি স্বামীর পা জড়িয়ে ধরে বললাম, প্লিজ রাজ, আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। রাজ রুক্ষ কণ্ঠে বলল, না মিতা, তোমার হাতে অনেক সুযোগ ছিল। যখন সে ফোন করেছিল, যখন দরজায় দাঁড়িয়েছিল, যখন বৃষ্টিতে ভিজছিল, প্রতিবার তুমি তোমার সুযোগ নষ্ট করেছ। আজ থেকে সেই দরজায় তোমার জন্য বন্ধ হয়ে যাবে। ওর এই কথা শুনে আমার বুক ফেটে চিৎকার বেরিয়ে এলো, আর আমি বললাম, রাজ, আমি অনুতপ্ত, আমি মরছি ভিতর থেকে। সে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে ফিরে তাকালো আর বলল, মরা আর বাঁচার ফারাক তুমি সেদিন নিজেই মুছে দিয়েছিলে, যেদিন তুমি এক বুড়োর হাতে ওকে তুলে দিয়েছিলে। এখন আর অনুতাপের সময় নেই, এখন সময় হিসেবের। ঠিক তখনই দরজায় চাকর এসে বলল, মালিক, বাইরে কয়েকজন এনজিওর লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এটা শুনে আমি আঁতকে উঠে বললাম, এসব আবার কি? রাজ বলল, ওরা এসেছে তোমার আসল চেহারা দুনিয়ার সামনে আনতে। আমি তোমার পাশে নেই মিতা। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তুমি কি সবার সামনে আমায় অপমান করবে? রাজ নির্লিপ্ত স্বরে বলল, যে বীজ তুমি নিজেই বপন করেছ সেই ফলই তুমি পাবে।
দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখা গেল। আমি পিছিয়ে গিয়ে দেওয়ালে হেলান দিলাম। তাদের সাথে কথা বলার পরে রাজ গর্জে উঠে বলল, আজ আমি সবার সামনে ঘোষণা করছি যে আজ থেকে এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। সে হাত তুলে আমার দিকে ইশারা করে বলল যে আমার বিশ্বাস ভেঙেছে, আমার বোনের জীবন মারিয়ে দিয়েছে, সে আর আমার ঘরে থাকার যোগ্য নয়। রাজ পিঙ্কির মাথায় হাত রেখে বলল, আজ থেকে তুই আর শুধু আমার বোন না, তুই আমার মেয়ে। আমি তোকে নতুন এক জীবন দেব। এরপরে সে পকেট থেকে একটা খাম বার করল আর আমার দিকে ছুড়ে দিল। আমি কাঁপতে কাঁপতে তা খুলে দেখলাম, ভেতরে ডিভোর্সের কাগজ। এটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু আমি জানতাম আমার দোষ এত বড় যে এই জীবনের পথ আমাকেই একা হেঁটে যেতে হবে। আমার মুখে কোনো শব্দ ছিল না, শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। পিঙ্কিও চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ দিয়ে ঝরে পড়া অশ্রু তার জয়ের সাক্ষ্য দিচ্ছিল। আমি মাটিতে বসে পড়লাম, যেন পায়ে আর শক্তি নেই। কিন্তু কেউ এগিয়ে এলো না, কেউ সান্ত্বনা দিল না, এমনকি এক গ্লাস জলও দিল না। সবাই চলে গেলে রাজ আমাকে বলল, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। আমার কাছে বলার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। আমি চোখ নিচু করে শুধু শুনছিলাম। দরজার কাছে দাঁড়িয়ে রাজ আমাকে শেষবারের মতো দেখল আর বলল, চলে যাও, এই পথে আর আসবে না। আমার বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ। দরজা